চা খেতে খেতে আপন মনেই মাথা নাড়ছিল দীপক। আপন মনেই মন্তব্য করল, ফ্ল্যাটটায় একটা মোক্ষম ডিফেক্ট আছে। চিত্রলেখা পাশেই সোফায়, চোখ খবরের কাগজে গাঁথা, হাতে পেন্সিল। 8:30 বাজে, এবার সে স্নানে যাবে। অফিস বেরোনোর সময় প্রায় হয়ে এলো। তার আগে পঞ্চম পৃষ্ঠার শব্দজব্দর সমাধান সেরে ফেলেছে দ্রুত। নেশা, কিন্তু এমন একটা টিপ্পনি সে উপেক্ষা করে কি করে, বিশেষ করে এই নতুন ফ্ল্যাট নিয়ে। গ্রীবা হেলিয়ে স্বামীকে দেখলো চিত্রলেখা। কী ডিফেক্ট? আমাদের জানলার গ্রিলগুলো লক্ষ্য করো। করেছি, যথেষ্ট মজবুত। এত মোটা গ্রেজের গ্রিল এখন আর কেউ লাগায় না। ওহো, সে কথা বলিনি। দীপক উঠে জানলার ধারে গেল। ভালো করে দেখো, গ্রিলটা ভেতরে, পাল্লাগুলো বাইরে। এ আর এমন কি? চিত্রলেখা ঠোঁট উল্টে আবার শব্দের হেয়ালিতে মনোযোগী। নির্লিপ্তভাবে বলল, সব বাড়িতেই এরকম থাকে। যার থাকে তার থাকে, আমাদেরটা এরকম হবে কেন? দীপক সিগারেট ধরাতে ধরাতে সফাই ফিরল। বিজ্ঞের মতো বলল, জানো এতে কত অসুবিধে। আজ যদি একটা পাল্লার কাঁচ ভাঙে, মিস্ত্রি এসে সারাবে কী করে এই 4 তলায়? যেভাবে সবাই সারায়, অকারণে মাথা ঘামাচ্ছ কেন? কারণ মগজে আমার কিছুটা ঘিলু আছে। পুটুস করে একটু হুল ফুটিয়ে নিল। তোমার কোনো প্র্যাকটিক্যাল সেন্স আছে? বাইরে থেকে ভাড়া বেঁধে উঠতে হবে মিস্ত্রিকে। এবার তার খরচটা হিসেব করো। একটা কাঁচ রিপ্লেস করতে ঢাকের দায়ে মনসাবি কবে? সকাল সকাল কুগাইছো কেন বলো তো? কাঁচ কেন ভাঙবে? বারে ভাঙতে পারে না। বল লেগে ভাঙতে পারে, ঢিল লেগে ভাঙতে পারে। এই 4 তলা অবধি বল আসে দেখেছ কোনো দিন? একটু বুঝি থমকে গেল দীপক, তবে দমল না। তর্ক জুড়েছে, ঝড় বৃষ্টিতেও তো কাজ ভাঙে নাকি? এই পরশু সন্ধেবেলা আমরা সব জানলা হাট করে রেখে বেরোইনি? ভাগ্যিস ঝড়টা ফেরার পর উঠল। এ মানুষকে নিয়ে আর পারা যায় না। এই হলে সেই হতো, ওই হলে সেই হবে। এখন এই নিয়ে কানের কাছে একটানা রেকর্ড বাজিয়ে যাবে। চিত্রলেখা কাগজ ভাঁজ করে রাখলো। রিডিং গ্লাস খুলছে চোখ থেকে। ভুরু কুঁচকে বলল, বুঝলাম, কিন্তু কি করতে হবে শুনি? ভাবছি, নিশ্চয়ই এখন পাল্লাগুলো খুলে উল্টো করে বসাতে বলবে না? সে তো হবে না। আমি দেখে নিয়েছি, পাল্লা ফ্রেমের সঙ্গে ওয়েল্ডিং করা আছে, প্লাস আটকানোর খাঁজগুলোও বাইরের দিকে। তাহলে দেখি, চিন্তা করি। করো, আমি উঠছি। তোমার আজ ফ্যাক্টরি যাওয়া নেই? একটু দেরিতে বেরোবো, আজকে ব্যাংকে কাজ আছে। তাহলে তো এখন অঢেল ভাবনার সময়। ভাবো বসে বসে, হাত পা ছড়িয়ে ভাবো। উঠে শাড়ি ছায়া গুছিয়ে শোয়ার ঘরে লাগোয়া বাথরুমটায় ঢুকে গেল চিত্রলেখা। ফুল ফোর্সে চালিয়ে দিয়েছে শাওয়ার। এখন আর এ ভাড়া বাড়ির বাথরুম নয়। জল ফুরোলে বাড়িওয়ালাকে পাম্প চালাতে বলতে গিয়ে কাঁটা হয়ে থাকতে হবে না। নিজের এই ইট কাঠ টাইলস পাইপ কল সব এখন নিজের। চিত্রলেখার ঠোঁটে মিটি হাসি। দীপকটা যেন কি এই ফ্ল্যাটে ঢোকার পর থেকে একটার পর একটা খুদ বার করে চলেছে। এ হে হে, পুবে যে কেন একটা ব্যালকনি নেই? ওহো, লিফটগুলো কি চাপা, মাথা গোলানো যায় না। ইস, কি চয়েস ছিল ঘোষালে। সব কটা সিস্টার্ন বেসিনের রং ক্যাটক্যাটে। আশ্চর্য। ফ্ল্যাট পছন্দ করার সময়ে দীপক কিন্তু আগাগোড়ার সঙ্গে ছিল। সব দেখে নিয়েছে খুঁটিয়ে বাজিয়ে, অথচ এখন পদে পদে অন্য সুর। কাল্পনিক সমস্যা তৈরি করে কি যে সুখ পায়। চিত্রলেখার ফ্ল্যাটটা কিনেছে 3 মাস, বার করেছে সবে মাস 1.5। ফ্ল্যাটটা একেবারে নতুন নয়, আবার পুরনোও নয়, বছর 5 বয়স। তবে এখনও মোটামুটি আনকোড়াই লাগে। কারণও আছে। ফ্ল্যাটের পূর্বতন মালিক হেমন্ত ঘোষাল একটি দিনের তরেও এখানে বাস করেনি। সেখানে সে থাকে ম্যান্ডেভিলা গার্ডেন। বন্ধুর জোড়াজুড়িতে ফ্ল্যাটটা কিনেছিল, কিন্তু তার ছেলেমেয়েরা আর ওই এলাকা ছেড়ে ঢাকুরিয়া স্টেশনে এপারে আসবেই না। দালালের মুখে খবর পেয়ে চিত্রলেখা দীপক ঝাঁপিয়ে পড়েছিল।
কতদিন ধরে তারা একটা নিজস্ব মাথা গোঁজার ঠাঁই খুঁজছে। যদি দরে বনে তো চেহারা পছন্দ হয় না, যদি রূপ মনে ধরলো তো দাম শুনে আতকে পিছিয়ে আসে। সে তুলনায় এ ফ্ল্যাটখানা একদমই খাপে খাপে। তারা থাকতো 1000 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে, এটা 1105। দামটা সাধ্যের একটু বাইরে হলেও ছোঁয়া যায়। এই সাইজের নতুন ফ্ল্যাট আরও 2-4 লাখ বেশি দিতে পারলে হয়তো জুটে যেত, কিন্তু সেটা এমন সুন্দর হতো কি? সত্যিই সুন্দর। কর্নার প্লটের বাড়ি, চমৎকার প্ল্যান, তিনখানা ঘর, কোনোটাই খুবড়ি খুবড়ি নয়। 2টো অ্যাটাচ বাথরুম, একখানা ব্যালকনি, টানা ড্রয়িং ডাইনিং পেশ, সেটাও বড় সড়ো, পছন্দসই রান্নাঘর। লালটু পর্যন্ত দেখে বিমা হতো। মাত্র 1105 স্কোয়ার ফিটে কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে ফ্ল্যাটটা করেছে, যা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয়। চিত্রলেখা অবশ্য প্রথম দিকে সামান্য খুঁতখুঁতানি ছিল। লিফট নেই, এই বয়সে 4 তলা ওঠানামা করা। দীপক তখন বলেছিল, আফটার 50 এক্সারসাইজ ইজ মাস্ট। রোজ সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে ওঠানামা করবে, আর্থারাইটিস ধারে কাছে ঘেঁষতে পারবে না। একেবারে ওপরতলায়, কিন্তু খুব গরমও হবে খুব। আরও চারিদিকে যে ফাঁকা, সেটা ভাবছো না? এত আলো বাতাস জীবনে কখনো পেয়েছো? হাওয়ায় উড়বে উড়বে। ছেলে তো ইঞ্জিনিয়ারিং হয়ে বেরোচ্ছে, গরমে হাঁসফাঁস করলে ছেলে মার জন্য এসি বসিয়ে দেবে। তার কেনার আগে চিত্রলেখা যাই বলুক, মালকিন বোনার পর আর কি কিছু উচ্চবাচ্য করেছে? অথচ যে সেদিনের যুক্তিবাদী দীপক অনবরত কুটুস কুটুস করে চলেছে এখন। স্নান করে বেরিয়ে সজা খেতে বসে গেল চিত্রলেখা। সরকারি অফিসের চাকরি, একটু দেরি করলে বেরোলে ক্ষতি হয় না, তবে আজকাল খুব কড়াকড়ি চলছে। তার উপর অফিসের অনেকটা দায়িত্বই চিত্রলেখার কাঁধে। সেই সময় মতো না পৌঁছলে নিচের লোকেরা আরও জোপিয়ে যায়। মাস গেলে 17-18 হাজার টাকা দিচ্ছে সরকার, নেহাত ফেলনা নয়। একটু কষ্ট করে নয় বেরোলোই তাড়াতাড়ি। পরিশ্রমকে কি কখনো চিত্রলেখা ভয় পেয়েছে? রাত দিনের কাজের লোক সুবলা ভাত বেড়ে দিয়েছে। খেতে খেতে চিত্রলেখা ড্রয়িং পেশের দিকে তাকাচ্ছিল। এখনও চুল পাকাতে পাকাতে জানলা পর্যবেক্ষণ করছে দীপক। চিত্রলেখা হেসে ফেলল। খ্যাপা, এক্কেবারে খ্যাপা। বাড়ি ফিরতে আজ একটু দেরিই হয়েছিল। গড়িয়াহাট নেমেছিল চিত্রলেখা ছোট্টখাটো কেনাকাটা করতে। ঘর সাজানোর টুকিটাকি, শৌখিন ফুলদানি, পোর্সিলেনের আশট্রে, টেরাকোটার 2টো গণেশ মূর্তি, এইসব। ফ্ল্যাট তো শুধু কিনলে হয় না, সাজাতেও হয়। গত 1.5 মাস ধরে ফ্ল্যাটখানাকে মনের মতো করে তুলেছে চিত্রলেখা। কোথাও সেই চাঁদনি ঘুরে পর্দা টাঙানোর বাহারি রড কিনে আনলো। এজরা স্ট্রিট জুড়ে জুড়ে নয়নসুখ ল্যাম্পসেট, দেয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দার কাপড় কিনে এনেছিল নিউ মার্কেট থেকে। বালিগঞ্জের নার্সারি থেকে পাতাবাহারের টব। একদিন নিলাম ঘর ঘুরে একজোড়া কাঁচের পুতুলও কিনে আনলো সাহেব মেম। অনেক দিন ধরে ভেজে রেখেছিল, নিজস্ব একটা কিছু হলে তবেই। কেনাকাটা ক্রমে ক্রমে প্রায় নেশায় দাঁড়িয়েছে। এখন কোনো দিন শূন্য হাতে ফিরলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। ডোরবেল বাজাতেই আজ দরজা খুলেছে দীপক। প্রথম বাক্য গরিবের কথা বাসি হলেও সত্যি হয়, বুঝলে? কেন, কি হলো? যাও, তোমার ছেলে ঘরটা দেখে এসো। একটা কাঁচের পাল্লা গন। হাতের মোড়ক ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে চিত্রলেখা লালটুর ঘরে। হ্যাঁ ঠিকই তো, কাঁচ ভেঙে খান খান হয়নি বটে, তবে স্পষ্ট চির খেয়ে গেছে। চিত্রলেখা উদ্বিগ্ন মুখে বলল, কি করে হলো? আমি কি করে জানবো? আমি সারাদিন বাড়ি ছিলাম। সুবলাও কিছু বলতে পারল না। হয়তো আগেই সূক্ষ্ম চির ছিল, আমরা বুঝতে পারিনি। এখন কি হবে? ফাটা আরও বাড়বে, কোনো দিন ঝাং করে ঝরে পড়বে। সর্বনাশ, বিপদ হয়ে যাবে তো। আমাদের মাথায় পড়ার চান্স কম, হয়তো রাস্তার কোনো আনফরচুনেট ম্যান। যা, কি ফাজলামি করছো? বলো না এখন কি করা যায়? সারাও, 200 টাকা কাজে 2000 টাকা লেবার চার্জ দাও।
দীপক ফিক ফিক করে হাসছে। বাড়িতে তোমার কটা কাঁচের পাল্লা আছে গুনেছ? ধরো প্রতি মাসে যদি একটা করে ঝরে। এই ভয় দেখাচ্ছ কেন? চিত্রলেখা বোকা বোকা হাসলো। বলো না কি করা যায়। পথে এসো সোনা। 55 দীপক 51 চিত্রলেখার গালে বহুকাল পর একটা টুসকি দিল। স্বীকার করো আগে, আমার আশঙ্কাটা খুব অমূলক ছিল না। মানছি তো। গুড। দীপক ছেলে ফাঁকা খাটে শুয়ে পড়ল, ঠ্যাং নাচাচ্ছে। সলিউশন একটা আছে, এ বিট কস্টলি কিন্তু পার্মানেন্ট। কীরকম? গ্রিলগুলো পুরো হাওয়া করে দাও। সে কি, চোর ঢুকবে না? চিত্রলেখা বিছানার ধারে। চোরেরা রেন পাইপ দিয়ে ওঠে, আমি জানি। আহা, তুমি তো প্ল্যানের হাফটা শুনলে। দীপক উঠে বসেছে। ভাবছি কি জানো, পাল্লার বাইরের দিকে বক্স কিল করে দেব। সেফটিও রইল, পাল্লাও আমাদের হাতের মুঠোয়। আমি নিজে নতুন কাজ এনে পুডিং দিয়ে ফ্রেমে সেট করে দেব তখন। তা অবশ্য পারে দীপক। ঘরোয়া এই ধরনের কাজে তার দারুণ উৎসব, ধৈর্যও আছে। হয়তো নিজে নিজ থেকেই জীবন শুরু করেছিল বলেই কোনো কাজে সংকোচ নেই। সিস্টার্নের সাইফন ঠিক করেছে, ইলেকট্রিকের ফিটিং বদলাচ্ছে, কলে ওয়াশার লাগাচ্ছে, কিংবা হয়তো বসে গেলে বেতের আরাম কেদারাটা নিজের হাতে রং করতে। দীপকের কারখানাটাও মেশিনপত্র তৈরি করার। নিজে মালিক হয়েও এখনও লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দীপক। আইডিয়াটা মন্দ লাগলো না চিত্রলেখার। মাথা নাড়াতে নাড়াতে বলল, কিন্তু খরচাপাতি কেমন হবে কিছু এস্টিমেট করেছো? 15-20 হাজার তো পড়বে, তবে আমার চেনা লোক আছে, টাকাটা ধীরে সুস্থে দেওয়া যাবে। বলছো? বলছি তো। দেখো তখন তোমার শোয়ার ঘরে কেমন খুলে যাবে। ইচ্ছে হলে জানলায় টব সাজাতে পারবে, লতানে গাছ ঝুলিয়ে দিতে পারবে জানলা থেকে, মন করলে গিলে বসে ছোট্ট খুকির মতো পা দোলাতেও পারো। উফ, তুমি না। চিত্রলেখা কপট ভ্রুভঙ্গি করল। খেয়াল আছে ছেলের বয়স 22 হয়ে গেছে, 1 বছর হলেই সে ITIর ইঞ্জিনিয়ারিং হবে। প্রেমের কি বয়স থাকে ডার্লিং? এখনো যে তোমার আমার সেই ছোট্ট খুকিটি ভাবতে ইচ্ছে করে। খপ করে চিত্রলেখার হাতটা ধরে ফেলল দীপক। মরণ। দরজায় সুবলা, হাতের চায়ের কাপ, জিভ কেটে দাঁড়িয়ে আছে। গল্পটি এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব পেতে গল্পটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। গল্পটি ভালো লাগলে লাইক একটা শেয়ার করে দিন।